সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তো আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আহমেদ রফিক। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে আলোচনায় যেতে চাই শুরু থেকে, যে এই যে আমরা ভাষার মাস শুরু করলাম, সেখানেই আসলে আমরা বাংলা ভাষা নিয়ে এবং ২১-এর আমাদের চেতনা নিয়ে আমরা কথা বলি, কিন্তু এই যে আমাদের একটা ভাষার নীতি কি থাকা দরকার ছিল কিনা? এটার ব্যাপারে সমস্যা হচ্ছে যে এই জিনিসগুলো অংশ তো কিছু কাজ করা হয়েছে, আর সামগ্রিকভাবে এই বিষয়গুলো নিয়ে তাত্ত্বিকভাবে কিন্তু কোনো ভাবনা নেই, এবং চিন্তা ভাবনা ক্ষেত্রে এই দিকটা যে কোনো কারণে হোক অবহেলিত। আর ভাষার মানে শব্দ বানান ব্যবহারের ব্যাপারে তো যে প্রমিত বাংলা বলে যে বাংলা একাডেমি যে মূলত পশ্চিমবঙ্গের এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের একটি প্রধান সাহিত্য আর প্রধান মানে দৈনিক পত্রিকার আর নীতি অনুসরণ করে যেমন পশ্চিমবাংলা অনেকাংশে করেছে, আবার আমাদের এখানেও সেই ধারাতেই এই সব দীর্ঘইকার মানে নাকচ করে দিয়ে রসস্বীকার করা। আমি ব্যক্তিগতভাবে এটার কোনো যৌক্তিকতা মানে খুঁজে পাই না। কারণ যেমন একটা উদাহরণ আপনাকে দিই, এটারও মানে বিরুদ্ধ কথা আছে, তবু আমি বরাবর এটার উপরে গুরুত্ব আরোপ করি যে ইংরেজি যে শব্দগুলো দীর্ঘ উচ্চারণ, যেমন ধরেন গ্রিক, মুসলিম লীগ, LEAGREE, এই উচ্চারণগুলোকে রস্বইকার করাটার কোনো মানে হয় না। যেমন আমরা বরাবর গ্রিক, মুসলিম লীগ এগুলো দীর্ঘইকার দিয়ে লীগ দীর্ঘইকার মানে, তেমনি শ্রেণী ওটা তৎসম শব্দ, তো এটাকেও বদলানোর কোনো মানে রস্বইকারে আসার মানে একটা রস্বইকারের একটা মানে রস্যকরণের একটা ধুম মানে পড়ে গেছে। এটা আমি কিন্তু মানি না। আমার মানে সঙ্গে একমত পোষণ করেন আরো ২-৪ জন, যেমন ভাষাবিদ হিসেবে তার পরিচিত মনসুর মুসা, অধ্যাপক মনসুর মুসা, সে আমার সঙ্গে পুরোপুরি একমত বলে যে রফিক ভাই এগুলোকে একটা অনাচার চলেছে। আরেকজন মানে অধ্যাপক সাহিত্যিক সিরাজুল ইসলাম চৌধুরী, ও এখনো তার ওই পত্রিকা নতুন দিগন্তে ওই সব দীর্ঘইকার ব্যবহার করে। তো এটা একটা ব্যাপার, এটা নিয়ে মতভেদ আছে। আমার মনে হয় না কোনোদিনও এটার মানে বাংলা একাডেমি নিজেই যে নানা রকম যে অভিধান বের করেছে বিভিন্ন সময়ে, সেগুলো আপনার পর্যবেক্ষণ কি? সেগুলো তো নানা সময় নানাভাবে নানা বানান নীতি অনুসরণ করা হয়েছে। তো আমার মনে হয় এক একজন মানে সম্পাদক মণ্ডলী তো একজন ছিলেন না, বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন। অনেকেই। তো এখন মুশকিল হলো যে এই ধারাটা একটা স্রোতের মতন একটা যখন প্রভাব তৈরি হয়, তখন এটার বিরুদ্ধে বিপরীত স্রোতে দাঁড়ানোর মতন লোক কম পাওয়া যায়। এটা কিন্তু সাহিত্যের ব্যাপারেও যেমন সত্যি, রাজনীতির ব্যাপারেও সত্য। তো বিশেষ করে আমরা সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করছি, যেহেতু সাহিত্য সংস্কৃতিতে এই ব্যাপারটা কিন্তু আছে, যে জন্য এটা কেন আমরা সংখ্যায় অল্প যারা ওই মনে করি যে প্রমিত বাংলা বলতে এই এত সংস্কারটা আর পেছনে কোনো যুক্তি নেই। তেমনি আপনি যে বললেন আর নীতির কথা, তো অন্য দিক থেকে যেমন ধরেন আমাদের ৪০-এর পরবর্তী সময়ে বাংলা মানে গদ্য সাহিত্যে নিয়ে আমার স্পষ্ট মনে আছে, তখন এই মানে ঢাকা কেন্দ্রিক যেমন কলকাতা কেন্দ্রিক একটা বাংলা গদ্য তৈরি হয়েছিল মানে শান্তিপুরী ধারায়, তেমনি আমাদের এখানে তখন কিন্তু এই কথাটা ওই সংবাদপত্র মহলে খুব উচ্চারিত হচ্ছিল যে ঢাকা কেন্দ্রিক একটি মানে গদ্য ভাষা, সেটা কোনো রকম আপনার মানে সংস্কারের বাইরে, অর্থাৎ ওই মুসলিম স্বাতন্ত্র্যবাদী হতে হবে মানে নেই কোনো, কিন্তু মূলত মাটি, মানুষ, ভাষা এবং এর মানে এই সব মিলিয়েই কলকাতা থেকে একটু ভিন্ন ধারার আমরা যেভাবে কথা বলি বা যেভাবে আমাদের জীবন আচরণ এগুলোর সঙ্গে সঙ্গতি রেখে একটি ঢাকার গদ্য ভাষা, কিন্তু শেষ পর্যন্ত এটা হালে পানি পেল না, খুব একটা হলোও না। তার ফলে হলো কি, আমরা আগেকার উত্তরাধিকারটাই বহন করছি, কিন্তু আবার এখানে এসেও আবার কিছু ভিন্ন ধারার অনুপ্রবেশ ঘটলো। আবার এদিকে মুসলমানি গদ্য আর মানে 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 চিরাচরিত গদ্য এই নিয়ে মানে অনেক মানে সংঘাতও চললো। শেষ পর্যন্ত এই যেটা আপনি বললেন ভাষানীতির প্রশ্নে এই জিনিসগুলো কিন্তু দাঁড়ালো না। দাঁড়ানোতে আমরা একটা জগা খিচুড়ি মানে এখন তো এই যে লেখকরাও অনেকটা স্বাধীনভাবে যে যার মতো করে বানানগুলো লক্ষ্য করেন, ধরেন কেউ লেখে কোনো, কেমন না, আবার কোনো বলে কেউ রসিকা বলে আপনি কোন যখন বলছেন যে কোন দিক থেকে আসছো, সেটা তো আর ওকার হবে না, মানে ওকার হবে না। আবার যদি আপনি নিচে হসন্ত না দেন
তাহলে কোন বলে কোনো না কোন বোঝা যাবে না। তো এইসব বহু জিনিস আছে যেগুলো ভাষাতত্ত্ব নিয়ে যারা কাজ করেন, ভাষা নিয়ে কাজ করেন এবং সাহিত্যিক যারা মানে সৃজনশীল সাহিত্যিক সবাই মিলেই কিন্তু এই সমস্যাগুলোর সমাধানের একটা রাস্তা তৈরি করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি। আবার এদিকে শহীদুল্লাহ সাহেব, পণ্ডিত প্রবর শহীদুল্লাহ সাহেবের আঞ্চলিক আঞ্চলিক মানে অভিধান যেটা হলো, সেখানেও কিন্তু আঞ্চলিক ভাষার প্রচুর সমাবেশ ঘটলো। এখন মূল সমস্যাটা আমি প্রায়ই শুনি যে আঞ্চলিক ভাষা, যেমন ধরেন একজন পশ্চিমবাংলার একজন বিদগ্ধ সাহিত্যিকের কথা বলি, দেবেশ রায়। দেবেশ রায় ইদানিং ওই পান্থচনের সখা বলে একটি মানে ট্যাবলয়েড পত্রিকা, সাহিত্য পত্রিকা, তার মধ্যে একটা দীর্ঘ প্রবন্ধ লিখলেন যে মানে মানে এই যে আমরা মানে এগুলো কথা বলছি, যে মানে যে প্রবণতাটা, এটারে মানে উনি বললেন ভুল ভুলাইয়া। তো মানে ভুল ভুলাইয়া বললেন যে প্রমিত ভাষার ভুল ভুলাইয়া। তো এটাতে উনি একেবারেই প্রমিত ভাষার বিরুদ্ধে খুব একটা শক্ত অবস্থান নিয়ে অনেক কড়া কড়া কথা, দীর্ঘ প্রবন্ধ, অনেক কড়া কড়া কথা বললেন। তো সেখানে উনি আঞ্চলিকতার উপরে মানে জোর দিলেন। কিন্তু আঞ্চলিকতার আবার সমস্যাটাও যেটা, সেটা উনি শুধুমাত্র একটু স্পর্শ করে গেলেন, বললেন না। সেটা হলো যে আমাদের এখানে আঞ্চলিকতা তো ধরেন উত্তরের ভাষা আর পূবের ভাষা, আবার এই দিকের মধ্য মানে বঙ্গের ভাষা, মানে বাংলাদেশের মধ্য বাংলাদেশের ভাষা প্রচুর তফাৎ। ময়মনসিংহ থেকে সিলেট, সিলেট থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে নোয়াখালী, আবার উত্তরে রাজশাহী, বিশেষ করে রংপুর, দিনাজপুর, এদের ভাষার সঙ্গে যদি মেলাতে যায়। আমরা একটু বিরতিতে যাব, ফিরে এসে আলোচনা করতে চাই এই যে আমরা প্রমিত ভাষা, মান ভাষা, আঞ্চলিক ভাষা, এই জায়গার একটা তো মানে শুরু থেকেই একটা দ্বন্দ্ব ছিল, এবং বলছিলাম যে এই যে মান ভাষা, প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষা এবং এই শোষক এবং শোষিতের ভাষার যে একটা শুরু থেকেই দ্বন্দ্ব, সাংঘর্ষিক অবস্থান। ভাষার মাসে চিরাচরিত ভাষা আন্দোলন নিয়ে কথাবার্তা না বলে ভাষা প্রসঙ্গে যে এই অন্তর্নিহিত দ্বন্দ্বগুলো, এগুলো টেনে এনেছেন বিষয় হিসেবে আলোচনার জন্য। আমি এই জন্য আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। প্রশ্নটা হলো যে এই আঞ্চলিকতার ব্যাপারটা কিন্তু অনেক দিন থেকেই আছে। এই মানে মাঝখানে এক পর্যায়ে যখন নাকি ওই আধুনিকতার মানে অতি অত্যাধুনিকতার প্রসঙ্গ যদি বলি, সেই প্রসঙ্গে যখন বলা হলো যে সাধারণ মানুষ মানে অবহেলিত, মাটির মানুষ অবহেলিত, এই কাজেই এই প্রসঙ্গে আঞ্চলিক ভাষা প্রসঙ্গটা হলো। একটু আমি বলছিলাম যে শহীদুল্লাহ সাহেব এই 2 খণ্ডে আঞ্চলিক ভাষার অভিধানেরও মোটামোটা আমার ঘরেও আছে। তো এগুলোর পরিপ্রেক্ষিতে যখন আঞ্চলিকতার কথা উঠলো, সাহিত্যে দেখা গেল যে আঞ্চলিকতা ভাষা বললে, যে আমরা একটু আগে আপনাকে বলছিলাম যে মানে উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর থেকে আপনি যদি সিলেট, চট্টগ্রাম একেবারে ভিন্ন, নোয়াখালীও ভিন্ন অনেকাংশে। তারপরে এদিকে ময়মনসিংহ যদি যান, তাদের কিন্তু যাইবাম খাইবাম একেবারে ভিন্ন। তো এই ভিন্নতাটাকে আপনি এক সূত্রে গাঁথবেন কিভাবে? এটা একটা মানে সাহিত্যের প্রশ্ন না? অবশ্য ওনারা বলতে পারেন যে যেই আঞ্চলিকতায় লিখুক, ক্ষতি নাই, কিন্তু সেটা তো আপনার সাহিত্য সৃষ্টির ব্যাপারে মানে সৃজনশীলতার ব্যাপারে চলতে পারে। কিন্তু যদি শব্দ ব্যবহার, ভাষা ব্যবহারের প্রশ্ন আসে, মানে প্রমিতভাবে যে সামগ্রিকভাবে ব্যবহারিক ভাষার নীতি হিসেবে গ্রহণ করেন, তখন তো আপনি আঞ্চলিক ভাষা গ্রহণ করতে পারেন না। তখন এটা প্রমিত ভাষার প্রশ্ন আসে। এই জন্য আপনাকে আমি প্রথমেই বললাম যে 47-এর পরে 50-এর দশকে এসে ঢাকাই গদ্য ভাষা রচনার যে একটা মানে সমূহ সম্ভাবনাময় একটা প্রশ্ন উঠেছিল, সেটা কিন্তু আমাদের ভাষাতাত্ত্বিকরা, সাহিত্যিকরা কিংবা সাংবাদিকরা, মানে বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিক যারা, তারা কিন্তু কেউ এটাকে আর মানে ফলো করলেন না। মানে এটাকে অনুসরণ করে যে কিছু একটা জায়গায় পৌঁছানো, সে কাজটি করলেন না। ফলে আমাদের একটা নতস্থ মানে অবস্থা দাঁড়িয়ে গেল। অর্থাৎ পশ্চিমবঙ্গ মানে অবিভক্ত বাংলায় যে ভাষা আমরা মানে ব্যবহার করতাম, মৌখিকই বলেন আবার সাহিত্যে বলেন, একদম মানে সেটার ধারাবাহিকতা, কলকাতার ভাষা, সেটার ধারাবাহিকতা কিন্তু চলে এলো। এবং কিছুটা অবশ্যই মানে আপনার পালিশ টালিশ হওয়ার পরেও এখানে যে ব্যাপারটা দাঁড়ালো, সেটা ওই মূলত এখনো ওই ভাষাই সাহিত্য সৃষ্টি হচ্ছে। কিন্তু ব্যবহারিক ভাষা হিসাবে আলাদা করে কোনো ভাষার মানে ব্যাপারটা কিন্তু হয়নি। যেমন পারেন ঢাকাইয়ারা ঢাকাই ভাষায় কথা বলে, অন্যেরা অন্য ভাষায়। তো এখানে একটা মানে সামগ্রিকভাবে মানে আপনার মানে মানে চারিদিক থেকে সমান করে নিয়ে একটি প্রমিত ভাষা
এই প্রমিত ভাষা কিন্তু তৈরি হয়নি এবং হওয়ার আমি সুযোগও দেখছি না। কারণ এখন কি ভাষায় আমরা কথা বলছি, এখন যে ভাষাটাকে আমরা মান ভাষা বলছি হুম, সেটা আসলে কি মান ভাষা কিনা? আসলে মান ভাষা মানে মান কোন অর্থে, সেটা হলো প্রশ্নটা। আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ভাষা বলা যেতে পারে মনে হয় যে। আনুষ্ঠানিক ভাষা, হ্যাঁ, আনুষ্ঠানিক জি। ভাষা। আমরা এই যে ধরেন ঘরে যে ভাষায় কথা জি। বলি, আবার মানে একটা অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে হ্যাঁ, যে ভাষায় কথা হ্যাঁ, বলি একেবারে ভিন্ন। ভিন্ন সেই ক্ষেত্রে, হ্যাঁ। ভিন্ন সেক্ষেত্রে আমরা সাধারণত সাহিত্যের ভাষা যেটা, জি। সেই ভাষাটি কিন্তু ব্যবহার করি। আপনি অনুষ্ঠানে যান, বক্তৃতা দেন বা ইত্যাদি, আপনি টক শোর কথা বাদ দেন, টক শোতে এই রাজনীতিকরাই থাকে তো তারা যাচ্ছে তাই ভাষায়, মানে বাংলা ইংরেজি মেশানো একটা উদ্ভট ভাষায় কথা বলে, সেটা বাদ দিলাম। কিন্তু আপনি যেটা আনুষ্ঠানিকতার কথা বললেন, ঠিকই অনুষ্ঠানে বা বক্তৃতায় বা মানে ক্লাসরুমে শিক্ষক যে ভাষায় বাংলায় বক্তৃতা করেন, মানে মানে কথা বলেন, সেগুলো কিন্তু ওই মানে শুদ্ধ ভাষা যদি বলি, মানে সাহিত্যের ভাষা না বলে যদি সাহিত্যের ভাষা বলি, সাহিত্যের ভাষায় কিন্তু ওটা করা হয়। সেখানে ব্যবহারিক ভাষা হিসাবে অন্য কোনো ভাষা আসে না। তাহলে ওটাকে আমরা যদি প্রমিত ভাষা বলি, ক্ষতিটা কি আছে? প্রমিত ভাষা, প্রমিত ভাষা এই প্রমিত ভাষাটা কি একটা কাঠামোতে রূপ নিল কিনা যে এতদিনে এসে? না, রূপ নেওয়াটা এখন মোটামুটি তো আপনার এই যে বললাম যে সাহিত্য আগে প্রমিত ভাষারও যতটুকু রূপ নিয়েছিল সেটাও ভেঙে পড়ছে। হ্যাঁ, এখন করছে। আবার মানে সাহিত্যে তো মোটামুটি ভাবে, যেখানে ধরেন একটি গল্প লেখা হলো, তার মানে পার্সপেক্টিভ আমরা পরিপ্রেক্ষিত বিবেচনা করি যদি, সেটা মানে চরিত্র, স্থান, কাল, পটভূমিটা কি? পটভূমি, সেই হিসাবে প্রেক্ষাপট বিবেচনায় মানে নানান রকমের স্থানিক ভাষা বা আঞ্চলিক শব্দাবলী ব্যবহার করা হয়। কিন্তু সাধারণভাবে যে মানে টেক্সট হিসাবে যদি ধরি, তাহলে যে ভাষাটা, সে ভাষাটা কিন্তু ওই মানে আগেকার অবিভক্ত বাংলার মানে ভাষাটাই কিছুটা পরিমার্জিত হয়ে মানে এখন যে রূপ নিয়েছে সেটা আমাদের সাহিত্যের ভাষা। আমি বারবারই বলি যে সাহিত্যের ভাষাটা কিন্তু আমরা, এই যে আমি কথা বলছি আপনার সঙ্গে বা আপনি কথা বলছেন, এটা তো ওই ভাষাই। আবার অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেই বা মানে আপনার লিখি, এই মানে এই ভাষাতেই মোটামুটি এটা কিন্তু একটা স্থায়িত্ব পেয়ে গেছে। এর বাইরে আর নতুন করে চিন্তার কি অবকাশ আছে? এবং সেই জায়গা থেকে যে আমরা আমাদের যেটা বলেছি যে বাংলা ভাষা সর্বস্তরে প্রচলন করা, সেই স্লোগানটাও তো, সেই স্লোগানটা তো আমরা ভীষণভাবে দিয়েছিলাম হ্যাঁ। এবং ভীষণভাবে এখানে মানে মানে আমি বলবো খারাপ ভাষায় প্রতারিত হয়েছি। কারণ হলো সেই কাজটি, সেই জাতীয় জীবনে সর্বস্তরে বাংলা ভাষা তো প্রচলন হলো না, হয়নি। উচ্চ শিক্ষায় না, উচ্চ আদালতে না। হ্যাঁ। এখন তো ইদানিং বেশ কিছু কাল থেকে এই নিয়ে কথা উঠছে। যেমন কিছুদিন আগে বেশ কয়েকজন আইনজীবী আমার বাসায় এসেছিলেন, তারা চেষ্টা করছেন উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলনের জন্য, এবং একটি ছোট পত্রিকাও বের করছে, কিছু প্রবন্ধ লেখালেখি, আমার কাছ থেকে একটা প্রবন্ধ নিয়ে নিলেন ইত্যাদি। তো তাদের বক্তব্য এবং একটা ব্যাপারে আমি ওদের সঙ্গে একমত। আর যেহেতু আমরা এই স্লোগানটাও দিয়েছি, আন্দোলনের সঙ্গে একমত, যে ধরেন গ্রাম থেকে যে মানুষটি মানে চাপে পড়ে বাধ্য হয়ে হাইকোর্টে আসলো একটা মামলা লড়তে, তার আইনজীবী তার পক্ষে বলছে না বিপক্ষে বলছে, সে বুঝতে পারছে না, কারণ সেই ইংরেজিতে সওয়াল জব করছে। আবার বিচারক যে রায়টা দিলেন সেটাও সে বুঝতে পারছে না যে কি রায় দিলেন, ওকে যেমন বোঝানো হচ্ছে তেমন বোঝানো হচ্ছে। এটা একজন নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হলো না? একজন নাগরিকের, এই দেশের নাগরিকের যে মৌলিক অধিকার, সেই অধিকারটাকে বঞ্চিত করা হলো। এই জায়গা থেকে আবার আলোচনাটা শুরু করতে চাই স্যার, যে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও তো আমরা এই যে ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম বলতে যে আমরা বাংলাকে কিন্তু অবহেলার জায়গায় রেখেছি। শিক্ষার ক্ষেত্রে আমরা কোনো বাংলায় আস্থা রাখতে পারিনি বা পারছি না। এটার পেছনে আমি একটা মানে ইতিমধ্যে অনেক টিভি চ্যানেল বাসায় এসেছিল, গোটা 8-10, তো সবাইকে আমি একই কথা বলি, এখানেও বলি তাই, যে এটার পেছনে বড় কারণটা হলো যে আমরা যে 190 বছর যাবৎ যে ভাষা মানে রাজভাষা, সেই রাজভাষা ইংরেজির দ্বারা শাসিত হলাম, এবং রাজভাষা সংস্কৃতি, ভাষিক সংস্কৃতি এটা তৈরি হলো, এবং সেই ভাষায় মেকলের বিষবৃক্ষের ফল যেটা বলে, যে মানে শিক্ষিত শ্রেণী, ওই ভাষায় শিক্ষিত শ্রেণী তাদের বিশেষ সুযোগ সুবিধার পরিপ্রেক্ষিতে এবং রাজনৈতিকের দিক থেকে তৈরি হলো, সেটার ধারাবাহিকতা কিন্তু আমরা পরবর্তীকালেও বহন করলাম, এবং দীর্ঘ সময় বহন করে আসার ফলে দেশ বিভাগের পরেও সেটা পরিবর্তন ঘটলো না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমাদের হাতে সময় কম, তবু যে পাকিস্তানে প্রথম দিকেই, গণপরিষদের প্রথম দিকেই ব্যবহারিক ভাষা প্রসঙ্গে যে ধীরেন দত্ত কথাটাও তুলেছিলেন, সেই প্রসঙ্গে কিন্তু বলা হলো যে এখন বছর 20 আপনার ইংরেজি ভাষায় চলবে, পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু আমাদের ভাষা আন্দোলনের মানে চাপে পড়েই বলবো আমি, 1956 সালে যখন প্রথম সংবিধান রচনা হলো পাকিস্তানে,
তখনও কিন্তু মানে বাংলা উর্দু নামকাওয়াস্তে স্বীকৃতি পেল এবং সেখানে শর্ত দেওয়া হলো যে আগামী 20 বছর এই মানে অফিস আদালতে ইংরেজি ভাষাই চলবে। তারপরে গণপরিষদ সিদ্ধান্ত নেবে যে উর্দু না বাংলা বা বাংলা উর্দু কিভাবে মানে ব্যবহৃত হবে কিনা। তাহলে চিন্তা করেন যে আমাদের মানসিকতাটা কিন্তু ওই মানে রাজ ভাষা সংস্কৃতির মানসিকতা, কারণ ওই ভাষায় মানে শিক্ষিত, তার থেকে আর ব্যতিক্রম হলো না। এই এই যে প্রভাবটা আমাদের মধ্যে থেকে গেছে মানসিকভাবে, এটার থেকে কিন্তু আমরা কোনোদিনও মুক্তি পাইনি, এখনো পাইনি। 190 বছরও আমরা মুক্তি পাইনি, এখনো পাইনি এবং ভাষা আন্দোলন করেও পেলাম না। এর কারণটা হলো যে যেই শিক্ষিত শ্রেণী আমাদের সমাজ সংস্কৃতি রাজনীতিকে আপনার পরিচালনা করে, তাদের যেখানে ওখানে প্রভাব, সেই শ্রেণীটি কিন্তু এই ভাষায় শিক্ষিত শ্রেণী এবং তারা তাদের প্রয়োজনে মাতৃভাষা বাংলার পক্ষে, প্রাদেশিকতার পক্ষে অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসনের পক্ষে স্লোগান তোলে, মানে আপনার স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে যেই শ্রেণীগত সুবিধা, অর্থনৈতিক সুবিধা, যেগুলো সামাজিক অর্থসামাজিক সুবিধা আদায় করে নিল, নেওয়ার পরে তাদের কাছে নিশ্চয়ই মনে হয়েছে যে আমি আর পরিশ্রম করতে যাই কেন, মানে নতুন করে যদি রাষ্ট্রভাষার বাংলাকে জাতীয় ভাষাতে পরিণত করতে চাই, উচ্চশিক্ষা বিজ্ঞান শিক্ষা উচ্চ আদালতে ব্যবহার করতে চাই, তাহলে যে কিছু পরিমাণ মানে শ্রম তো নান্দনিক শ্রম তো আপনাকে করতে হবে ভাষার প্রশ্নে, সেই শ্রমটি তারা করতে চাইলেন না। সেই যে শ্রেণী স্বার্থটি আমি এখনো বিশ্বাস করি যে এই শ্রেণী স্বার্থটির জন্য এই শ্রেণী শাসন ক্ষমতা হাতে পেয়েও সংবিধানে গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এই স্বীকৃতিটি দিয়েও কিন্তু ওই সংবিধানটিকে অনুসরণ করেননি এবং প্রতি পদে সংবিধানকে লঙ্ঘন করছেন। সেক্ষেত্রে প্রান্তিক মানুষের ভাষা কখনোই মর্যাদা পায়নি? না, একেবারেই না। আঞ্চলিক ভাষাও না, প্রান্তিক মানুষের ভাষাও না, অর্থাৎ এক কথায় নিম্নবর্গীয় মানুষের ভাষা প্রাধান্য পেল না। এবং সেক্ষেত্রে শুধু ভাষা নয়, তাদের এই ভাষা তো তাদের সাংস্কৃতিক অধিকার, তাদের যে অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক মানে স্বার্থ, সেটাও কিন্তু অতি সামান্য পরিমাণে আপনার তাদের প্রাপ্তি ঘটেছে। আমি আরেকটি কথা বলবো, আমরা অস্বীকার করব না, বাংলাদেশে নতুন পর্যায়ে এসে অনেক অর্থনৈতিক উন্নতি ঘটছে, নানা সেক্টরে নানা খাতে উন্নতি ঘটছে। সেই অর্থনৈতিক উন্নতির মূল জিনিসটা কিন্তু যাচ্ছে ওই উচ্চবিত্ত বিত্তবান শ্রেণীর হাতে। সেখানে এদের কাছে খুদ করা যাচ্ছে। যদি 90% ওদের যায়, তো 10% হয়তো সাধারণ মানুষের জন্য মানে যাচ্ছে। এই অবস্থাটা কিন্তু বাংলাদেশের, আপনি যেটা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা, আমি যদি 21 চেতনা থেকে টেনে এনে মুক্তিযুদ্ধের চেতনা পর্যন্ত পৌঁছাই, তাহলেও দেখব যে তখন মোটামুটি ভাবে আদর্শগতভাবে যে চিন্তাগুলো তৎকালীন ঘটকদের মাথায় ছিল, সেটা কিন্তু পরবর্তী সময়ে যারা শাসন ব্যবস্থার অধিকর্তা হলেন, তারা কিন্তু সেটাকে আর বাস্তবায়িত করলেন না, সেটা তারা আমলেও নেননি। তারা তাদের ওই আবারও বলবো যে শ্রেণী স্বার্থের, এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে শ্রেণী স্বার্থের উত্থান যেটা ঘটছে আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্ত হওয়ার জন্য বা উচ্চতে যাওয়ার জন্য কিন্তু আবার ইংরেজি মাধ্যমের কাছে যাচ্ছে। এবং আমরা নিম্নবিত্ত যারা আছে, নিম্ন মধ্যবিত্ত, তারাও কিন্তু বাংলা মাধ্যমকে। আরেকটা জিনিস দেখেন, এটা নামকাওয়াস্তে এটাকে সিদ্ধ করতে গিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম করা হলো, এতে করে আরো ক্ষতি করা হলো। এই অর্থে এক কথায় শিক্ষার্থী শ্রেণীকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, উচ্চবিত্ত এবং মানে নিম্নবিত্ত। আর একটা হলো যে আপনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা বাংলা মাধ্যমে পড়ছে, তারা এর পরবর্তী পর্যায়ে উচ্চশিক্ষা গিয়ে কিন্তু মানে হোঁচট খাচ্ছে এবং ওই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছে হার মানছে। এটা তো আরেক দিক থেকে একটা পরিহাস বলে আমি মনে করি। আমার মনে হয় যে যদি তারা উচ্চশিক্ষা ইংরেজির মাধ্যম রাখতে চান, তাহলে এই আগেকার যেমন মানে আপনার বিভাগ পূর্বকালে এবং বিভাগোত্তরকালেও পাকিস্তান আমলেও এই যে মানে ক্লাস 3-4 থেকে ইংরেজি শেখা মানে চলছিল, ইংরেজি মাধ্যম, মানে সেটাই চলা উচিত। তাহলে আর এই মানে বাংলা মাধ্যম আমি একটা সামনে আনার এই কৌতুক করার কোনো বাংলা মানে ইংরেজি এবং বাংলা দুটোকে গুরুত্ব দেয়া যায়। আপনি চাকরির বাজার, আন্তর্জাতিক চাকরির বাজার, বিশ্ববাজারে আপনি ওইটাকে ভাষা হিসেবে দেখেন, ইংরেজিকে ভাষা হিসেবে দেখে যদি আপনি শিখেন, আর বাংলা তো আমার জানার জন্য, আমার ইতিহাস জানার জন্য, আমার নিজেকে জানার জন্য। আরেকটা প্রশ্ন হলো যে ভাষাকে এরা জীবিকার সঙ্গে যুক্ত করেননি। জীবিকার সঙ্গে যুক্ত না করে, ইংরেজি ওই জীবিকার সঙ্গে যুক্ত থাকার কারণেই
মানে মানে সামাজিকভাবে প্রত্যেক পরিবার চায় বাংলা ভাষাকে জীবিকার সঙ্গে যুক্ত করা হয়, যুক্ত করা হয়নি। এটা করা দরকার ছিল 72-এর পর থেকে। না করার ফলে প্রত্যেক পরিবার চায় যে তার সন্তানরা ওই জীবিকার সঙ্গে যুক্ত যে ভাষা, সেই ভাষায় মানে প্রশিক্ষিত হোক, সেই ভাষা নিয়ে এগিয়ে যাক। আর একটা কথা আমি বলি, যেটা আপনি একটু বললেন যে আন্তর্জাতিকতা, কথা হলো বিদেশে ধরেন ইংরেজি মানে ইউরোপের জাতীয় রাষ্ট্রগুলোর দিকে তাকান, তারা কিন্তু মানে মানে ইংরেজ, ফরাসি, জার্মান, স্পেন ইত্যাদি, তাহলে দেখবেন যে তারা কিন্তু ওই মানে যারা বাইরে যেতে চায়, ব্যবসা করতে চায়, অন্যান্য যুক্ত হতে চায়, একাধিক ভাষা শেখে। তাদের মাতৃভাষার বাইরে অন্তত 2-3টা ভাষা করে শেখে। আমাদের তো ভাষা ইনস্টিটিউট আছে, সুযোগ সুবিধাও আছে। তা আমরা মূল মাতৃভাষাকে সর্বত্র রেখে, রাষ্ট্রভাষা, জাতীয় ভাষা হিসেবে রেখে, আমরা দ্বিতীয় ভাষা, দ্বিতীয় ভাষা আমাদের পক্ষে ইংরেজি শেখাটা সহজ। সেখানে আমরা আমাদের মধ্যে সবসময় একটা আন্তঃদ্বন্দ্ব কাজ করেছে। আন্তঃদ্বন্দ্ব বলবো না, শুধু আমি বলবো হীনমন্যতা কাজ করে। যে কারণে এখনো একটা কিছু দ্বন্দ্ব কাজ করছে যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর মধ্যে এগুলো আনুষ্ঠানিকতা পর্যন্ত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা দিবস কেন্দ্রিক হয়ে যাচ্ছি মনে হয়। একটু আগে আমরা বলছিলাম, আপনি বললেন, আমি বললাম, আমাদের গোটা বিষয়টা, ভাষা আন্দোলনের বিষয়টা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। এই আনুষ্ঠানিকতা কিন্তু মূল জায়গাটি, যে এর যে মর্মবস্তু এবং তাৎপর্য, সেগুলোকে মোটামুটি অস্বীকার করে। তো সেইখানে আমরা ওই জিনিসগুলোর দিকে তাকাই না বলি বাংলা ভাষা, মাতৃভাষা, রাষ্ট্রভাষা, একে জাতীয় ভাষার মর্যাদা দিতে পারিনি। এটা সত্য। কারণ জাতীয় ভাষার মর্যাদা দিতে পারলে জাতীয় জীবনে সর্বস্তরে বাংলার ব্যবহার হওয়া উচিত ছিল, বিশেষ করে উচ্চশিক্ষা এবং উচ্চ আদালতে। সেটা একেবারেই হয়নি এবং হওয়ার কোনো লক্ষণও নাই। তো সেটা আপনি যেটা বলছেন যে দ্বন্দ্ব যেমন আছে, আমি স্বীকার করি, তেমনি হীনমন্যতার প্রকাশটা কিন্তু অপেক্ষাকৃত বেশি। এবং সেটার কারণটা হলো 190 বছরের শাসন এবং রাজ সংস্কৃতি, রাজভাষিক সংস্কৃতি, এগুলোর প্রভাব একেবারে ভয়ানকভাবে এটা আছে। এবং সেটাকে আন্তর্জাতিকতার দোহাই দিয়ে মানে জায়েজ করার চেষ্টা, কিন্তু এটা বিশ্বনাগরিক হলে আবার তো কোনো অসুবিধা নাই। একজন জার্মান চ্যান্সেলর আমাদের দেশে আসলেন, উনি জার্মান ভাষায় বক্তৃতা দিলেন, কিন্তু সেটাকে অনুবাদ করা হলো। জাতিসংঘে প্রত্যেকে যারা প্রতিনিধি, তারা নিজ নিজ ভাষায়, মাতৃভাষায়, মানে জার্মান বলেন, ফ্রেঞ্চ বলেন, জাপান বলেন, তারা নিজ নিজ ভাষায় বক্তৃতা দেয়, এটা অনুবাদ হয়। তো বাংলাদেশের থেকে ভিন্ন কেন হবে বলেন? আর বাংলা একটি সমৃদ্ধ ভাষা এবং মানে উচ্চ পর্যায়ের। আপনি তো অনেক সেমিনার বা বিভিন্ন বিষয়ে সভা সমিতিতে যান, আপনিও নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের এখানে অনেক রাষ্ট্রীয়, বেসরকারি বিভিন্ন পর্যায়ে যে সেমিনারগুলো হয়, সেখানে ইংরেজি ভাষাভাষী কেউ না থাকলেও ব্যানার ইংরেজিতে লেখা। শুধু তাই না, আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বলবো, আমি এশিয়াটিক সোসাইটির মানে আপনার সদস্য হিসাবে এখানে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে কেন প্রায়শই যেতাম, এখন কম যাই। ওখানে এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এর নাম, এবং সেখানে যখন নাকি বিদেশিরা থাকে না, তখনও কিন্তু প্রতিটি মানে আপনার মানে যে অনুষ্ঠান, অধিবেশন, তার প্রক্রিয়াটা পুরোপুরি পাশতলা সবটা ইংরেজিতে। আমি একদিন প্রশ্ন তুললাম যে আপনারা কি বাংলা জানেন না? আপনারা যারা আছেন সভাপতি, মানে সেক্রেটারি, এরা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেউ প্রবীণ, কেউ নবীন। তো তা সত্ত্বেও কিন্তু এদের মানে গোটা প্রক্রিয়াটাই চলে কিন্তু ইংরেজিতে। তো এটা থেকে বোঝা যায়, আমার কথা হলো যে যেখানে সবাই বাঙালি, বিদেশি থাকলে আপনি না হয় ইংরেজিতে করেন, তাও আমরা বলি যে ইউরোপের অনুকরণে আমরা তো অনুবাদের ব্যবস্থা করতে পারি, সেটা না হয় বাদে দিলাম। তা কিন্তু যখন পুরোপুরি শতভাগ মানে আপনার মানে উপস্থিত দর্শক, শ্রোতা বাঙালি, বাংলা বোঝে, সেখানে আপনি কেন ইংরেজি সবকিছু ইংরেজিতে চালাবেন এবং সবকিছু লিখবেন ইংরেজিতে? এটাই ওই হীনমন্যতারই প্রকাশ, যে আমরা ইংরেজি আনাটাকে আধুনিকতা এবং উচ্চ মননশীলতার পরিচয় হিসেবে মনে করি। এটার সঙ্গে কিন্তু ভাষা আন্দোলনের 21-এর চেতনা, যে মানে চিন্তা ভাবনাটা, স্পিরিটটা যেটা আমরা বলি, সেটা কিন্তু সাংঘর্ষিক, এবং সাংঘর্ষিক আমাদের সংবিধানের সঙ্গেও। সংবিধানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা,
তার মানে প্রজাতন্ত্রের সবকিছুই বাংলা ভাষায় চলবে। যেহেতু মুখের ভাষা হচ্ছে সংস্কৃতির একটু অংশ, সেক্ষেত্রে আমাদের সংস্কৃতিও তো তাহলে দুর্বল থেকে দুর্বল তো বটে। একমাত্র সাহিত্যে আমরা এটা, যদি বাংলা সাহিত্য নষ্ট না হয় তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে বাংলা ভাষা আমাদের মুখের ভাষাতেই শুধুমাত্র আছে, আর সাহিত্যে আছে, আর কোথাও নেই। মুখের ভাষাও মিশ্রণ সে তো আঞ্চলিক ভিন্ন ভিন্ন ভাষা। তারপর আমরা ওই যে ইংরেজি বাংলার মিশ্রণ ফেলছি। এবং সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? গণমাধ্যম মানে আপনি যদি প্রিন্ট মিডিয়া বলেন, মানে সংবাদ, দুইটাই বলছি, দৃশ্য মাধ্যম এবং মানে সংবাদ মাধ্যম কিন্তু মোটামুটি ভালো ভূমিকাই পালন করে আসছে বরাবর, তারা বাংলা লিখছে। কিন্তু আমার একটু প্রশ্ন আছে তবু তাদের কাছে, তারা কেন মানে পশ্চিম বাংলার একটা বিশেষ পত্রিকা গোষ্ঠীর অনুসারে বানানগুলো মানে গ্রহণ করবেন? এটার কোনো প্রয়োজন ছিল না। তা না হলে ভাষার প্রশ্নটা কিন্তু মোটামুটি তারা, আমরা যে সাহিত্যের ভাষায় কথা বলি মানে ব্যবহার করি সেই ভাষায় চালিয়ে যাচ্ছে। কিন্তু ওই ইলেকট্রনিক মাধ্যমগুলো আপনার এই ব্যাপারে কিন্তু আমি বলবো যে ভিন্ন, সময় প্রায় শেষের দিকে ভিন্ন। এবং তারা তাদের টকশোর লোকদের তারা বলতেও পারেন যে আপনি ইংরেজি বাংলা মিশিয়ে যে ভাষা বলবেন এই ভাষা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো সেটাও কিন্তু হয় না। এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, আমাদের সময় প্রায় শেষের দিকে জন্য জানতে চাচ্ছি যে তার মধ্যে এই যে ভাষার রক্ষা, বাংলা ভাষা রক্ষা, বাংলা ভাষা প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের সংগ্রাম চলছেই, চলতে থাকবে। কিন্তু কথাটা হচ্ছে সেই সংগ্রামটাকে আগেকার মতো মানে ব্যাপক নয়, এবং মানে যদি মানে সামাজিক দিক থেকে বলেন সে পরিমাণে কিন্তু শক্তিশালীও নয়, শক্তিশালী নয়। সচেতনতার অভাব। আর সচেতনতা ছাড়াও এখন আমরা ওই যে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে তার প্রভাবে ভোগবাদী যে মানে পাশ্চাত্যের ভোগবাদী সমাজের যে মানে নীতি, এইগুলোর চাপে পড়ে আমরা কিন্তু এখন এই আমাদের চাপে পড়ে বলবো না, ছুতো তোলে প্রভাবে ছুতো আছে, প্রভাবও আছে, এই সব মিলে আমরা কিন্তু আমাদের এই ভাষিক জাতি চেতনাটাকে নিষ্পেষিত করছি। এবং তার সঙ্গে আমাদের চৈতন্যের যে যোগসূত্র, যেটা যে কোনো বিশ্বের যে কোনো দেশেই থাকে, সেটা আমাদের বেলায় নেই। সেই হিসাবে আমরা একটা হীনমন্য ভাষিক জাতির রাষ্ট্র। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ভাষা মাসের প্রথম দিন আমরা আপনাকে আমাদের সময় সংলাপে পেলাম, সেখানে আমরাও গর্বিত। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপে ভাষা নিয়ে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।